তৃণমূলের উন্নয়নে আওয়ামী লীগের উদ্যোগ বন্ধ করে দিয়েছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল মাধ্যমে সুবিধাভোগীদের কাছে ভাতা পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। গভীর বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়া, শত্রুকে ঘায়েল করতে মিসাইল উৎক্ষেপণ ছাড়াও চলছে নানা অনুশীলন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। এই মুহূর্তে নগরীর আগ্রাবাদে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, যেটি বলতে পারি সেটি হচ্ছে গত পরশুদিন বিদ্রোহ প্রার্থী এবং আওয়ামী লীগের প্রার্থীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় কিন্তু একজন উত্তাপ বিরাজ করছে চট্টগ্রামের নির্বাচনী মাঠে, কিন্তু একটা উত্তাপ বিরাজ করছে। দু দলের প্রার্থীরা অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের প্রার্থীরা একে অপরে দুষছেন। সকালবেলায় কিন্তু চট্টগ্রামের আগ্রাবাদে শেখ মুজিব রোডে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন প্রচারণা শুরু করেন এবং সেখানে ভোট চান মানুষের কাছে ধানের শীষে, এবং তিনি গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন। এই সময় তিনি বলেছিলেন যে আসলে যে পরশুদিন যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি আওয়ামী লীগের প্রার্থীরা ছিল, আওয়ামী লীগ এবং যুবলীগের মানুষরাই কিন্তু নেতাকর্মীরা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। নির্বাচনী মাঠ উত্তাপ রাখার জন্য তিনি সেই কথাই বলেছেন। এবং এর উত্তরে কিন্তু গতকালকে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিনি বলেছিলেন যে আসলে বিএনপির নেতাকর্মীরাই কিন্তু বিএনপি কিন্তু এই সংঘর্ষের জন্য যোগান দিয়েছে, অর্থাৎ বিএনপির মাধ্যমে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো আমরা এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের যে মনসুরাবাদ, কিছুক্ষণ পরে কিন্তু এখানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার রেজাউল করিম চৌধুরী তিনি এখানে প্রচারণায় নামবেন এবং প্রচারণায় নেমে কিন্তু তিনি এখানে গণসংযোগ করার কথা রয়েছে। কিন্তু 12টায় আসার কথা থাকলেও কিন্তু তিনি এখনই আসেন, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি এখানে চলে আসবেন। এখানে এসে কিন্তু এই যে মনসুরাবাদ সহ আগ্রাবাদের বিভিন্ন এলাকায় তিনি লিফলেট বিতরণ করবেন এবং ভোট চাইবেন এবং গণসংযোগ করবেন। হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি এখানে চলে আসবেন। তার একটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে আসলে নির্বাচনের পর থেকে কিন্তু আচরণবিধি লঙ্ঘন অভিযোগ দু দলের প্রার্থীদের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ এবং সংঘর্ষের মাধ্যমে কিন্তু এই নির্বাচন প্রচারণা চলছে। তো যেহেতু আগামীতে আরও 12 দিন অপেক্ষা আছে, 12 দিন সময় আছে নির্বাচনী মাঠে, সেক্ষেত্রে কিন্তু বিপুল সংখ্যক বিদ্রোহ প্রার্থী আছে। সেক্ষেত্রে কিন্তু কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে নেতাকর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। তো তারা সেই বিষয়টি আসলে উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দু দলের প্রচারণা নিয়ে। চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। সরকারি ভাতার টাকা যাতে উপকার ভোগীদের হাতে সরাসরি পৌঁছায় সেজন্য ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তৃণমূলের মানুষকেও উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে চায় সরকার। সকালে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজের সুবিধাভোগীদের টাকা ডিজিটাল পদ্ধতিতে টাকা পাঠানোর কর্মসূচি ভিডিও কনফারেন্সের উদ্বোধন করে এই কথা বলেন তিনি। জানান, মানুষের উন্নয়নে নেওয়া বেশ কিছু পদক্ষেপ বন্ধ করেছিল বিএনপি। যে সমস্ত ভাতাগুলি দিচ্ছি এটার জন্য যথাযথ সঠিকভাবে যে মানুষটাকে আমরা দেবো তার হাতে পৌঁছায়, মাঝে যেন আর কেউ না থাকে। তাদের অর্থটা তাদের হাতে যাবে, তারাই পাবেন এবং তাদের যেভাবে খুশি সেভাবে তারা ব্যবহার করবেন। প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে সেটাই আমরা করতে চাই। আমি দেখেছি হয় কোনো পারিবারিক সংঘাত, তার ফলে তাকে ঘর ছেড়ে চলে আসতে হচ্ছে, অথবা যখন বিধবা হয়ে গেছে, অথবা স্বামী তাকে ফেলে দিয়ে আরেকটা বিয়ে করেছে, তার যাবার কোনো জায়গা নাই, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। তো সামাজিক এই যে অবিচারটা, এর হাত থেকে রক্ষা করবার জন্যই আমরা এই স্বামী পরিত্যক্তা বা যারা বিধবা তাদের ভাতার ব্যবস্থা করি। আমি জানি যে তাদের হাতে নগদ টাকা থাকলে সংসারে অন্যান্য সদস্যরা তাদেরকে স্থান দেবে, অনেক সামাজিক সমস্যাও দূর হবে। দুর্ভাগ্য যে আমরা প্রথম এটা শুরু করি, পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসে এটা অনেকটা কিছু কাজ বন্ধ করে দেয়। আর কিছু জিনিস, যেমন আমি কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম, যেখানে ঘরের কাছে বসে চিকিৎসা সেবা পাবে মানুষ, বিনা পয়সা আমরা ওষুধ দেওয়া শুরু করি। বিএনপি সেটা বন্ধ করে দেয়। মার্কিন রাজনীতির খবর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার বিকেলে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে 232-197 ভোটে আইন প্রণেতারা ট্রাম্পকে অভিশংসন করেন। এতে 10 জন রিপাবলিকানও তার বিপক্ষে ভোট দেন। ক্যাপিটাল হিলের নজিরবিহীন হামলার ঘটনার জন্য যে অভিশংসন, তার দায় অস্বীকার করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত।
California Chair, Mr. Nunes. দীর্ঘ প্রায় 5.5 ঘন্টার বিতর্ক শেষে অবশেষে অভিশংসনের পক্ষেই রায় দিল কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় বুধবার বিকেলে ভোটাভুটিতে আইন প্রণেতারা ট্রাম্পকে অভিশংসন করেন। ডেমোক্র্যাট নেতারা ছাড়াও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে লিজ চেনি সহ 10 জন রিপাবলিকান নেতাও ভোট দেন বিরোধীদের আনা এ প্রস্তাবে। ক্যাপিটাল হিলে হামলা হবে, এটা তো আমেরিকার লোক তো নয়, সারা পৃথিবীর লোক কখনো চিন্তা করতে পারেনি। মার্কিন ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি 2 বার এই লজ্জার শিকার হলেন। এর আগে 2019 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবার অভিশংসনের শিকার হন। অভিশংসনের এই বিল উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হবে। সেখানে ইমপিচমেন্ট ট্রায়ালে ট্রাম্প দোষী সাব্যস্ত হলেই কেবল ক্ষমতাচ্যুত হবেন। There is never a justification for violence. No excuses, no exceptions. America is a nation of laws. Those who engaged in the attacks last week will be brought to justice. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছেন আর মাত্র 6 দিন। এর মাঝে ডেমোক্রেটরা চান সিনেটে তার চূড়ান্ত অভিশংসন। আর সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল মনে করেন জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর তার বিচার হোক সিনেটে। এখন ট্রাম্পের অভিশংসন নিয়ে সিনেট কি করে সেটাই দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের উন্মুক্ত হওয়ার সম্ভাবনা জাগাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এরই মধ্যে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ সরকারকে একটি প্রস্তাব পাঠানোর উল্লেখ করে প্রবাসী কল্যাণমন্ত্রী জানালেন চলতি মাসেই আসতে পারে সুখবর। এদিকে শ্রমবাজার উন্মুক্ত হলে মাত্র 6 মাসেই কমপক্ষে 4 লাখ শ্রমিক পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্ট। যদি আমরা মালয়েশিয়া না যেতে পারি, ধ্বংস হয়ে যাচ্ছি দিন দিন। অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি আধুনিক জীবনযাত্রা, ভালো উপার্জন আর সাংস্কৃতিক মিল থাকায় নিরিবিলি বসবাসের স্বপ্ন নিয়ে প্রতি বছর সাভারের শামীমের মতো মালয়েশিয়া যান অসংখ্য কর্মী। সরকারি হিসেবে সবশেষ 2018 সালে কর্মী যাওয়ার সংখ্যা প্রায় 1,76,000। কিন্তু ওই বছরই সেপ্টেম্বরে দেশটির নতুন সরকার কর্মী নেওয়া বন্ধ করে দেয় এবং গেল বছর জুড়ে করোনা ভাইরাসের কারণে সেখানে কর্মী যাওয়ার সংখ্যা ছিল নামমাত্র। আবার দেশে ছুটি কাটাতে এসে সেখানে কর্মরত প্রায় 25,000 বাংলাদেশি করোনার কারণে আটকে রয়েছেন। এ সকল কর্মীরা এখন দিন গুনছেন ফিরে যাওয়ার। 95% লোকের ভিসা এক্সপায়ার হয়ে গেছে। তা আমরা ওই ভিসাগুলো সরকারের মাধ্যমে অটো রিনিউয়াল চাই। প্রত্যেকটা প্রবাসী যেন হাসি মুখে আবার কর্মস্থানে ফিরে যেতে পারে। মাই ট্রাভেল পাস সিস্টেমে যাতে আমরা সাধারণ ওয়ার্কার অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা যাতে ওখান থেকে রিএন্ট্রি একটা পাস পাই, তারই মাধ্যমে যাতে আমরা মালয়েশিয়া যেতে পারি। চাহিদা থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারটি উন্মুক্ত হলে সরকারের বেঁধে দেওয়া খরচে কর্মী পাঠানোর কথা জানান এ খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। যারা ওইখানে আছেন তাদেরকে বৈধকরণ করে রাখবার চেষ্টা করছেন এবং যারা ছুটিতে এসেছেন তাদেরকে নেবার জন্য কমিটমেন্ট করেছেন। এগ্রিকালচার সেক্টর আর কনস্ট্রাকশন সেক্টরে যখনই খুলবে তখনই 6 মাসের ভিতর 4 লক্ষ লোক ঢুকে দিল, কোনো দেখা যাবে না কোথায় ওয়ার্কার আছে, এত লোকের প্রয়োজন। তবে এবারের সুযোগ কাজে লাগাতে সিন্ডিকেটের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ তাদের। 25টা বা 30টা লাইসেন্স দিয়ে ওরা লোক নিবে। 1,60,000 টাকার ভিতরে লোক মালয়েশিয়া যাবে। আগের মতো সিন্ডিকেট হবে না। লাইসেন্স সীমাবদ্ধতা থাকলেও মালয়েশিয়াতে যত লোক কাজ করে সবাই এর সাথে যুক্ত হতে পারবে। 10 জন মাত্র রেগুলারিটির মাধ্যমে গত টার্মে অভিবাসন ব্যয়টি অনেক বেশি ছিল। সেন্ট্রাল ডাটাবেস থেকে কর্মী নিয়োগ করতে পারি, পেমেন্টটি ব্যাংকিং এর মাধ্যমে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অভিবাসন ব্যয় বাড়াবার কোনো সুযোগ থাকবে না। করোনা ভাইরাস সংক্রমণে স্থবির হয়ে পড়া অর্থনীতি সচল করতেই মালয়েশিয়ার পক্ষ থেকে কর্মী নেয়ার ইঙ্গিত দেওয়ার কথা জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান এ নিয়ে শিগগিরই বসবে দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক। একটা ওনারা প্রস্তাব দিয়েছেন, এটা আমরা এখন স্টাডি করছি, হয়তো জানুয়ারিতে কিছু একটা হয়ে যেতে পারে। আই এম এক্সপেক্টিং দ্যাট ভেরি সুন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আমাদের একটা মিটিং হবে। কর্মী পাঠানোর সুযোগ মিললে শ্রমিক স্বার্থকে বড় করে দেখার কথা জোর দিয়ে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 42 জন যাত্রী নিয়ে লন্ডন থেকে আসা একটি বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সকালে বিজি 202 ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। বিমানে থাকা যাত্রীদের মধ্যে 32 জন সিলেটের এবং 10 জন ঢাকার যাত্রী। নতুন নিয়ম অনুযায়ী তাদের 4 দিন করে কোয়ারেন্টিনে রাখা হবে। এজন্য সকালে বিমানবন্দর থেকে হোটেলে নেয়ার জন্য বিআরটিসির বাস প্রস্তুত রাখা হয়েছে। বিমান থেকে নামার পর তাদের ওই বাসে করে হোটেলে নেওয়া হবে। সেখানে 4 দিন অবস্থানের পর করোনা টেস্ট করা হবে। ফলাফল নেগেটিভ আসলে নিজ নিজ বাসায় যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হবে। তবে হোটেলে থাকা খাওয়ার ব্যয় যাত্রীদের নিজেদের বহন করতে হবে। এদিকে ওই ফ্লাইটটিতে আসা ঢাকার 10 যাত্রীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে র্যাবের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে ৯ জন। এই মুহূর্তে উত্তরায় র্যাব সদর দফতরে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ, আজকে র্যাব সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কিন্তু জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়া ৯ জন নারী পুলিশ আত্মসমর্পণ করেছে এবং এই আত্মসমর্পণ প্রক্রিয়াটাকে র্যাব কিন্তু বলছে নব দিগন্তের সূচনা। অর্থাৎ অন্যান্য সময় যেভাবে আত্মসমর্পণ করে তার থেকে ভিন্নভাবে কিন্তু আজকের এই আত্মসমর্পণটি। এবং র্যাব যেটি বলছে, যারা আজকে ৯ জন আত্মসমর্পণ করেছে তারা ৩ থেকে ৬ মাস র্যাব তাদেরকে কিন্তু এই জঙ্গিবাদ সম্পর্কে বুঝিয়েছে। জঙ্গিবাদের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা তাদের সাথে কথা বলছে। এবং র্যাব যেটি বলছে যে তারা একটি কমিটি গঠন করেছে, যেই কমিটির মাধ্যমে তারা এই যে ৯ জন আজকে আত্মসমর্পণ করলো তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে এবং তাদেরকে জঙ্গিবাদের মতাদর্শ যেটি ছিল সেখান থেকে বের করতে সক্ষম হয়েছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি আজকের আত্মসমর্পণ অনুষ্ঠানে, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, আইজিপি রয়েছেন, র্যাবের ডিজি রয়েছেন। তো এই অনুষ্ঠান থেকে আমরা যেটি দেখতে পেয়েছি, এখানে যারা আত্মসমর্পণ করেছেন তাদের মধ্যে অনেকে 4 বছর, অনেকে 6 বছর, অনেকে 8 বছর এই পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। এবং আজকে যখন তাদেরকে পরিবারের সাথে মিলিত করিয়ে দিল র্যাব, তখন কিন্তু এখানে একটি হৃদয় বিতারক চিত্তে অবসান হয়েছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে একটি চিকিৎসক দম্পতি ছিল এবং যিনি চিকিৎসক দম্পতির একজন আমাদের সাথে কথা বলেছেন, তিনি যেটি বলেছেন যে বিয়ের পরে কিন্তু এখানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে কিন্তু জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছিল। এবং এখানে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ওলামা এই জঙ্গিবাদের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলি নিয়ে কথা বলছেন। এবং এখানে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, ইতিহাসবিদ রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের জঙ্গিবাদের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে জঙ্গিবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান সেটি অব্যাহত থাকবে এবং জঙ্গিকরণের যে বিষয়টি আজকে থেকে শুরু হয়েছে সেটিও তারা অব্যাহত রাখবে। কেউ যদি স্বেচ্ছায় জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে আসতে চায় সেই বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে র্যাব। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ। র্যাবের সদর দপ্তর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। গভীর সাগরে সফলভাবে মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর 18 দিনের বার্ষিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড শেষ হবে। নেভাল একাডেমি থেকে নৌবাহিনীর জাহাজ ছাড়ার পর গভীর সমুদ্রে পৌঁছালে শুরু হবে মিসাইল উৎক্ষেপণ। এবার মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীতে ব্যবহৃত সকল সামরিক অস্ত্র ব্যবহার করা হবে। এর মধ্যে দূরপাল্লার সারফেস টু সারফেস মিসাইল, শোল্ডার লঞ্চড সারফেস, সাবমেরিন বিধ্বংসী রকেট ব্যবহার করা হবে। এছাড়াও শত্রু বিমানকে ঘায়েল করার মহড়ায় অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ারও অনুষ্ঠিত হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ঘিরে অসাধু সিন্ডিকেটের তৎপরতা বন্ধের সঙ্গে কৃষক পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতে এবার কঠোর অবস্থানে সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 14টি কৃষিপণ্য উৎপাদনের খরচ বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। শুধু তাই নয়, প্রায় চূড়ান্ত পণ্য বিপণন নীতিমালাও। এমন উদ্যোগে সাধুবাদ জানালেও আবাদ মৌসুমে কৃষি উপকরণের দাম নিয়ে অরাজকতা বন্ধের আহ্বান কৃষক আর কৃষিবিদদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। অর্থনীতির নিয়ম নীতি বলে পণ্যের চাহিদা আর যোগানের উপরই নির্ধারিত হয় বাজার মূল্য, কিন্তু তৃণমূল পর্যায়ে নেই নিয়ম কানুন মানার বালাই। এ কারণে ভরা মৌসুমেও নিত্য পণ্যের বাজার নিয়ে অসন্তোষ ভোক্তা কিংবা কৃষক দুপক্ষেরই। এই অবস্থা পরিবর্তনের কঠোর ইঙ্গিত দিল সরকার। যৌক্তিক বাজার মূল্য নির্ধারণে এবার বেঁধে দেয়া হয়েছে 14টি পণ্য উৎপাদনের সর্বোচ্চ খরচ। প্রতি কেজি পেঁয়াজ আবাদে সর্বোচ্চ খরচ ধরা হয়েছে 19 টাকা 24 পয়সা, রসুন 30 টাকা 87 পয়সা। এই উদ্যোগকে ইতিবাচক বললেও চাষাবাদের সময় কৃষি উপকরণের দামে লাগাম টানতে না পারলে মিলবে না সুফল। উৎপাদনের সঙ্গে সঙ্গতি রেখে সরকার যদি মূল্য নির্ধারণ করে, তাহলে কৃষক যেমন বাঁচবে, তাদের উপকার হবে। যেই খরচটা বেঁধে দিয়েছে সেইটা শুধুমাত্র কিন্তু উপকরণ খরচের উপর নির্ভর করছে না, পাশাপাশি কিন্তু যেটা আমি একটু আগে বলেছি যে ব্যবস্থাপনার উপরও কিন্তু নির্ভর করছে। যদিও কৃষি বিপণন অধিদপ্তর বলছে উৎপাদন খরচ অনুযায়ী দাম না পাওয়ায় চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক। মহাপরিচালকের দাবি, খরচ বেঁধে দেয়ায় কমবে মাঠ ও বাজার কেন্দ্রিক এমন অসন্তোষ। যখন দেখি যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে অথবা অন্য কোনো উপায়ে আপনার কৃষি পণ্যের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে পরবর্তী বছর কিন্তু কৃষি পণ্য উৎপাদনে তারা নিরুৎসাহিত হয়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য 14টা কৃষি পণ্যের আমরা
উৎপাদন খরচ নির্ণয় করেছি। পর্যায়ক্রমে 2টি আবাদ মৌসুমে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন খরচ বেঁধে দেওয়ার সঙ্গে পণ্য বিক্রির ক্ষেত্রেও সর্বোচ্চ দাম নির্ধারণে কাজ করছে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তৃণমূলের উন্নয়নে আওয়ামী লীগের উদ্যোগ বন্ধ করে দিয়েছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল মাধ্যমে সুবিধাভোগীদের কাছে ভাতা পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। গভীর বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়া, শত্রুকে ঘায়েল করতে মিসাইল উৎক্ষেপণ ছাড়াও চলছে নানা অনুশীলন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।